কিছু মানুষকে আমরা মানুষ হিসেবে জাজ করি। আমিও করেছি, প্রচুর জাজ করেছি, একে এটা না, এটা ঠিক না, এটা ভুল। আসলে সেই জায়গাটাতে আমরা নিজেরা কোনোদিন বসাই না নিজেদের। অথবা ঈশ্বর কখনো না কখনো তোমাকে সেই জায়গায় বসাবে, সেদিন মনে হবে ওইটা হয়তো এইটার না করলেই পারতাম। আমরা কি শুনতেছি, একটা সরি বা একটা হাগ বা একটা, কিন্তু অভিমান যারা করছেন তাদের যেরকম আছে, অভিমান ভাঙানোটাও কিন্তু খুব মিষ্টি। আমাদের ছোটোবেলায় 1 মাস 1.5 মাস 2 মাস কখনো কোনো স্কুলের সামনে বা কোনো সিনেমা হলের সামনে আবার দেখা হবে, সে সময় করে বার করতে পারবে কি না সেটার সময় গিয়ে আমরা একটা সরি বলবো। এই অপেক্ষাটা খুব ইম্পর্ট্যান্ট জীবনে। তার কথার, তার গানের কথাতে মানুষ পাগল হয়ে যাচ্ছে, তার মানে তার একটা ইনার সেলফ আছে। সেই মানুষটা কিন্তু ওভার সেন্সিটিভ। আমার কাছে একেবারে শিক্ষক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর চোখ বন্ধ করে করে ওনার সিন বলবো না, ওনার সিনের আগে পরে উনি কী করতেন ওগুলোকে মনে করার চেষ্টা করেছি। ময়ূরাক্ষীতে অনেকটাই আমি ওনাকে পেয়েছিলাম এতটা কাছ থেকে। আপনি না বুম্বাকে খাকি প্যান্ট পরে নিয়ে আসবেন, কারণ ওকে বাংলা সিনেমার হিরোটা ঠিক মানায় না, নাহলে ওকে বম্বে পাঠিয়ে দিন। এখানে ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ডেডিকেশন, ফোকাসের বাইরে ধৈর্য। সিনেমা মুখ হয়েছেন, আমাদের ছবি ভালো দিতে হবে, কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট। স্টুডিওতে গাড়িতে নিয়ে ঢুকছি, দাদা গাড়িটা না ভেতরে রাখার জায়গা নেই, আমি গাড়ি থেকে নেমে হেঁটেছিলাম। মানে এইটাই ছিল আমাদের প্যাশন, রম করে লোকজন ঢুকে কাজ করবে। বলা হয় অভিমান সেখানেই, যত্ন যেখানে। তবে খারাপ লাগার বিষয় কোন জায়গাটা বলুন তো? আমরা যার উপর অভিমান করি সেটা হয়তো দৈনন্দিন কাজের চাপে সেটা ঠিক ভাঙিয়ে ওঠা হয় না। তাই বলা হয় সময়ের সঙ্গে সে অভিমানটাও কোথাও থিতিয়ে যায়। এই মুহূর্তে যেই ছবি নিয়ে আমরা আলোচনা করব, সেই ছবি অভিমান করতে শেখাবে নাকি অভিমান করার থেকে সেই বিষয়টার থেকে বেরিয়ে এসে কোন পথ দিয়ে এগিয়ে যাওয়ার রাস্তা দেখাবে? আজকে আমার সঙ্গে সিনেমা সফরে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে আমাদের ভীষণ প্রিয় বুম্বাদা। তোমাকে কেটিভি বাংলায় স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। যেটা বললাম, আমরা প্রত্যেকেই হয়তো অভিমান করি, তবে সেটা হয়তো কাজের চাপে যার উপর করছে তাকে বুঝিয়ে ওঠা হয় না, বা সে বুঝলেও হয়তো সেটাতে ভাঙাবে সেই সময়টা পায় না। কি বলবে এটা, এই সময় তোমার কি বক্তব্য? মানে দেখো, অভিমান জিনিসটা এমনি খুব মিষ্টি এবং খুব খুব একটা সেন্সিটিভ। আসলে অভিমান শব্দটা আমাদের যদি ডিকশনারি খুলি, এক্স্যাক্ট বা ইংলিশ কোনো মানে আমরাও খুঁজে পাইনি। এই ছবিটা আলোচনা করে আমরা একটা জিনিস ঠিক, যে যারা ছবিটা দেখবেন 19 তারিখে, তারা বলবে অভিমানের থেকে ভালো নাম বাট কারেক্ট নাম এই ছবির আর কিছু হতে পারে না। কারণ 3টে চরিত্রের মধ্যে একটা অদ্ভুত মান অভিমানের জায়গা আছে। আমি গল্পটা নিয়ে কোনো আলোচনা করব না, তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি বলতে চাই, যে আমরা না প্রত্যেকের জীবনে কিছু মানুষকে আমরা মানুষ হিসেবে জাজ করি। আমিও করেছি, প্রচুর জাজ করেছি, একে এটা না, এটা ঠিক না, এটা ভুল। আসলে সেই জায়গাটাতে আমরা নিজেরা কোনোদিন বসাই না নিজেদের। অথবা ঈশ্বর কখনো না কখনো তোমাকে সেই জায়গায় বসাবে, সেদিন মনে হবে ওইটা হয়তো এইটার না করলেই পারতাম। এখন তো আমি এখান থেকে অভিমানটা ভাঙানোর জায়গা আসে। এই ছবিটা কিন্তু এটা প্রত্যেকের, এটা থেকে কোনো শিক্ষা দেবে না, যেটা দেবে সেলফ রিয়েলাইজেশন। এইভাবেই গল্পটা লিখেছেন এবং এইভাবেই পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং আমরাও সেইভাবে চরিত্রগুলো করেছি। কমপ্লিকেশন জীবনে থাকবেই, কিন্তু সেই কমপ্লিকেশনের পেছনে ওই এটা হয় না যে একটা, আমরা কি শুনতেছি, একটা সরি বা একটা হাগ বা একটা, কিন্তু অভিমান যারা করছেন তাদের যেরকম আছে, অভিমান ভাঙানোটাও কিন্তু খুব মিষ্টি। এবং বন্ধুত্ব, মানে অভিমানের আরেকটা নাম বন্ধুত্ব। বন্ধুত্ব বা ওই বন্ডিংটা না হলে অভিমান হবেই না। মানে তোমার থেকে আমি এক্সপেক্ট করি কিছু, তাই জন্যে তুমি অভিমান করতে পারো, আদারওয়াইজ করতে পারো না। সেখান থেকে আসছে যে
আর এই সময় দাঁড়িয়ে এই জেনারেশন বা আমি বলবো বিগত বেশ কিছু বছর ধরে হয়তো এই যে সম্পর্ক, এই যে থেকে যাওয়া, যেটা টিজারে বলা হচ্ছে থেকে যাওয়া, এই বিষয়গুলো তো মানুষ হয়তো কিছু একটা ঘটছে তবে বেরিয়ে যাচ্ছে, থেকে যাওয়া বিষয়টা হয়তো কোথাও হারিয়ে যাচ্ছে। সেই জন্যই তো অভিমান দেখতে হবে, তার গুরুত্বটা কী, তার ডেপথটা কী। আমরা অনেক ফাস্ট মুভ করছি এখন, লাইফ চেঞ্জ হয়ে গেছে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তুমি বুঝবে যে ধরো আমার সঙ্গে আমার বান্ধবীর বা আমার বাড়ির কারোর, বা আমি মেনলি বান্ধবীর কথাই বলবো, যে একটা কোনো অভিমান হলো, আমরা আমাদের ছোটোবেলায় 1 মাস 1.5 মাস 2 মাস কখনো কোনো স্কুলের সামনে বা কোনো সিনেমা হলের সামনে আবার দেখা হবে, সে সময় করে বার করতে পারবে কি না, সেটার সময় গিয়ে আমরা একটা সরি বলবো। এই অপেক্ষাটা খুব ইম্পর্ট্যান্ট জীবনে আমার মনে হয়। এখন আমরা কিন্তু সেটা খুব সহজে একটা স্মাইলি দিয়ে সরি বলে মেসেজ করে পারি, কিন্তু ওই যে সামনাসামনি একটা কোথায় লজ্জা, কোথায় একটা ভয়, কোথায় একটা অনেক কিছু কাজ করে। সে সামনে এলেও একটা অদ্ভুত হয়তো আচরণ করছে যেটা নর্মাল নয়, তার মধ্যে গিয়ে তোমাকে আজকে অভিমানটা ভাঙাতে হবে। এইটারও একটা অদ্ভুত মানে আছে, এটারও একটা অদ্ভুত মিষ্টতা আছে। সেটা আমাদের এই ছবিতে বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে এসছে। আকাশ চ্যাটার্জিকে নিয়ে একটু বলবো, রক স্টার, কীভাবে নিজেকে ইনগ্রেন করলে পুরো ক্যারেক্টারে? আকাশ চ্যাটার্জি যখন আমার কাছে গল্পটা এলো, মানে স্ক্রিপ্ট লেখার আগে, তখনই আমি বুঝেছিলাম এই ছবিটা আমি করবো। কারণ আমার তো থাকে ডিকশনারিতে এইগুলো হয়ে গেছে, এইগুলো এখনও হয়নি। তার মধ্যে আমি রকস্টারও ইম্পর্টেন্ট না, একজন জীবনমুখী গান গাওয়া একজন মানুষের, যার গান কথা শুনলে পাগল হয়ে যাচ্ছে লোকজন। যেমন আমাদের সময়, মানে আমাদের ছোটোবেলার থেকে, বা আমরা যখন বড় হচ্ছি, সুমনদা তো বটেই, তার সঙ্গে অঞ্জনদা বা নচি, মানে আমরা দেখেছি। আবার আজকে আমাদের রূপমকেও দেখছি। আমি যখন চরিত্রটাকে ফাইনালি হ্যাঁ বলি, মানে একটা চরিত্রকে, তখন আমি আমার নিজের একটা ঘর আছে, সেই ঘরটায় পৌঁছে যাই, মানে প্রসেনজিৎ সেল। এবার আমি আইডির সাথে কথা বললাম যে তো ওই সেলটার মধ্যে থেকে আমার মনে হয়েছিল এই চরিত্রটার মধ্যে না ওই ওই যে একটা মেজাজ রয়্যাল, ওই ওই সময় মানুষগুলো একটা রয়্যাল মেজাজ ছিল। ওই মেজাজটার সঙ্গে কিন্তু আমি আজকের, কারণ আমাকে তো ছবিটার চরিত্রটাকে আজকের দর্শককে কেটার করতে হবে, তার সঙ্গে কোনো আমার অসুবিধা নেই। মানে আমি রূপমকে বলেছি, ভাই আমি তোর ভিডিও দেখেছি, কারণ ওর মতন এনার্জি আমি কোনোদিনই আনতে পারবো না, বাট আমি এই দুটোকে না অদ্ভুত মেশানোর একটা চেষ্টা করেছি অভিনয়ের মধ্যে। মানে একটা লেভেল অফ পারফরমেন্স যেটা অনেকটাই, যে রূপম যেটা করে তার সঙ্গে যে মেজাজটা, সেটা ওই আগেকার শিল্পীদের একটা ছিল। মানে আমি আমার বাবাদের সময়ও দেখেছি, আমাদের সব এই এই দুটোকে মিশিয়ে, এবং তার একটা ওই পিকে যারা পৌঁছায় তার সঙ্গে তার একটা ইন্টেলেক্ট আছে, তার কথার, তার গানের কথাতে মানুষ পাগল হয়ে যাচ্ছে, তার মানে তার একটা ইনার সেলফ আছে। সেই মানুষটা কিন্তু ওভার সেন্সিটিভ। একটা মানুষ হয় সেন্সিটিভ, আর একটা ওভার সেন্সিটিভ। এই আকাশ চ্যাটার্জি কিন্তু ওভার সেন্সিটিভ। ধাপ করে একটা জিনিস বন্ধ হয়, আবার ধাপ করে একটা জিনিস খুলে যায়। এটা এই অঙ্কের বাইরে। কিছু কিছু পৃথিবীতে মানুষ জন্মায় যারা অঙ্কের বাইরে হয়। আকাশ চ্যাটার্জির চরিত্রটা ওরকম, যে কারণে আমার সেকেন্ড ফেজটা আর একটা রকমভাবে আমি প্লে করেছি। সবচেয়ে বেশি এনজয় করেছো? দেখো, চ্যালেঞ্জিং তো অবশ্যই ছিল যে আকাশ চ্যাটার্জি মানে স্টার, কিন্তু ওইটাও আমার কাছে চ্যালেঞ্জিং। ওই চরিত্রটাও আমি করিনি। আর আমি এরম ধরনের চরিত্র যার সামনে আমার সুযোগ হয়েছে খুব কাছ থেকে, এরম একটা কাছাকাছি চরিত্র, এক্স্যাক্টলি ওই চরিত্র, আমি জীবনের চেষ্টা করেও ওই অভিনয়টা করতে পারবো না। কিন্তু আমি, আমার কাছে একেবারে শিক্ষক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর চোখ বন্ধ করে করে ওনার সিন বলবো না, ওনার সিনের আগে পরে উনি কী করতেন ওইগুলোকে মনে করার চেষ্টা করেছি। কারণ ময়ূরাক্ষীতে অনেকটাই আমি ওনাকে পেয়েছিলাম এতটা কাছ থেকে। আর আমি নর্মালি যখন এই ধরনের অভিনেতাদের সঙ্গে কাজ করি, ওদের প্রত্যেকটা জিনিসকে আমি আমার ভেতরে টেপ করে রেখে দিই আমার মাইন্ডে, সময় মতন ওগুলোকে ব্যবহার করি। কারণ ওরা আমার কাছে এক একটা চ্যাপ্টারে আগেও অনেকবার বলেছে, মানে এটা বলার জন্য বলি আমি তা নয়, এটা আমি সিনসিয়ারলি করি। আমি শেষ পাতার সময় বলেছিলাম আমি শুধুমাত্র সৌমিত্র কাকুর আবৃত্তি শুনতাম। ওই বাংলাটা অ্যাটলিস্ট আমার জানা নেই, ওই যে সৌমিত্র কাকুর অদ্ভুত বাংলা বলতেন, এই বাংলাটা অদ্ভুতভাবে আমাকে অতনুও বলেছিল, আমিও রপ্ত করেছিলাম। আমার কাছে এই দুটো চরিত্রই খুব শক্ত, কিন্তু আমার বয়স অনুযায়ী বা আমার চ্যালেঞ্জ অনুযায়ী আকাশ চ্যাটার্জি, the stage কাঁপানো আকাশ চ্যাটার্জিটা ওয়াজ ডিফিকাল্ট।
আচ্ছা দাদা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি হয়ে ওঠার মধ্যে অনেক স্ট্রাগল রয়েছে, অনেক খারাপ লাগা রয়েছে, অনেক সাকসেস রয়েছে, অনেক সাফারিং করা রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যারা প্রসেনজিৎ চ্যাটার্জির হতে চায় বা সেই জায়গাটা বা সেই কাজ পেতে চায়, তাদেরকে কি বলতে চাইবে? কারণ অনেকেই হয়তো কাজ পায় না বা কাজ করতে পারে না। তুমি সেই জায়গাটা আজকে এতটা ঘেটে সাকসেস, মানে তুমি কিভাবে পুরো বিষয়টাকে ডিফাইন করো? দেখো, তুমি আজকে যেখানটা দাঁড়িয়ে আছো না, বা বসে আমার সঙ্গে ইন্টারভিউ নিচ্ছ, সেই জায়গাটার নাম NT1 স্টুডিও, রাইট? এখানে আমার মা আমাকে হাত ধরে ধরে নিয়ে আসতেন। এখানে একজন, নাম বলবো না, আমার বইতে লেখা আছে, প্রখ্যাত একজন পরিচালক, তখনকার সময় শ্রদ্ধেয় প্রখ্যাত পরিচালক, আমার মাকে, তখন আমার মতো 19-20 বছর বয়স, মাকে বলেছিলেন, শুনুন, আপনি না বুম্বাকে খাকি প্যান্ট পরে নিয়ে আসবেন, কারণ ওকে বাংলা সিনেমার হিরোটা ঠিক মানায় না, নাহলে ওকে বম্বে পাঠিয়ে দিন। চরিত্র তো দিত না আমাকেও। এখানে ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি ডেডিকেশন, ফোকাসের বাইরে ধৈর্য। কিন্তু তুমি যদি আমার প্রথম দিকের ছবি দেখো, কোনোটায় 2 সিনের পার্ট করেছি, কোনোটাতে 1 সিনের পার্ট করেছি, কোনোটা 4 সিনের পার্ট। ওই যে 4টে সিন আমি করবো যেন লোকে ভাবায়, বাহ, এই ছেলেটার মধ্যে তো একটা ফায়ার আছে। এইটা শুধু আমার ক্ষেত্রে নয়, এটা বলছি পৃথিবীর বিখ্যাত অভিনেতাদের ক্ষেত্রে ওই সুযোগটা যেন না ছাড়া হয়। আমি একটা ছোটো কাজ পেয়েছি বলে ওইটা ইম্পর্টেন্ট। ওই ছোটো কাজ ফায়ার এনে দিতে পারে। আরে স্পার্ক আছে। তুমি যদি দেখো সন্তু মুখার্জি, আমাদের নওয়াজ, এরা কিন্তু সব ছোট ছোট ছোট, মানে কিন্তু তার মধ্যেও কেড়ে নিয়েছে জায়গাটাকে। আমার কাছে এইটাই বক্তব্য, যে যদি ছোটো রোলও পাও না, ওটাকে ছোটো রোল হিসেবে কাউন্ট করো না, ওটার মধ্যেই তুমি খেলো, তাহলে লোকের চোখে পড়বেই এবং সেখান থেকে তোমাকে ডাকবে। একটু বলো যে যিশুদার সঙ্গে কাজ, সৌরভ দার সঙ্গে কাজ এবং শুভশ্রীর সঙ্গে কাজ, প্রত্যেকে তুমি কোথাও না কোথাও বড় হতে দেখেছো এবং ভাঙতে দেখেছো এক একভাবে। ওটা একটু যদি বলতে, যে কি 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 মানে শুটিংয়ের সময় কোন কোন বিষয় তুমি গাইড করেছি? দেখো, আমি গাইড করিনি, তবে হ্যাঁ, প্রথম কথা ইমোশন কাজ করছে। আমি এমনিতেই নতুন প্রযোজকদের সঙ্গে প্রচুর কাজ করেছি আমার জীবনে। আর এখানে যিশু, সৌরভ দুজনেই আমার খুব প্রিয়। যিশুকে তো আমি বড় হতে দেখেছি, আর সৌরভের সাথেও খুবই ভালো একটি ছেলে। এরা যখন প্রোডাকশন করছে, একটা এমনি আমার দায়িত্ববোধ আসে যে এরা যাতে এই ছবিটা চলে এবং ভবিষ্যতে এরা কাজ করুক। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে শুধু প্রডিউসার মতো টাকা লগ্নি করে না, যে ছবিটা বোঝে, সিনেমাটা বোঝে, একটা নতুন অর্থ আনার চেষ্টা করে, এটা আমাদের খ্যাপামো পাগলামো দরকার। সেইটা এদের কম্বোটা আমার ধারণা যে আগামী দিন ভালো কাজ করবে। এবং শুভশ্রীর জন্য আমি একটাই কথা বলতে পারি, আমি কিন্তু এখন থেকে না, অনেক দিন ধরে বলেছি যে আমাদের এই কমার্শিয়াল সিনেমা অ্যাক্টর যারা আমরা খুব কমার্শিয়াল করেছি, তারা কখনো রিস্ক নিয়ে অন্য ধারার কাজ করতে চান না। খুব কমজন আছেন সারা ভারতবর্ষে। আমি খুব ছোটোবেলায় শুরু করে দিয়েছি এটা করা। তো ও যখন একটু একটু করে অন্য ধরার কাজ করতে শুরু করলো, আমি ওকে সবসময় মেসেজ করতাম, ফোন করতাম, যে এটার জন্য একটা সাহস লাগে, কারণ আমি জানি এটা সাহস লাগে। তুই এই সাহসটা নিয়ে যে করছিস এবং খুব ভালো কাজ করছিস। এবং বারবার আমি একটা কথা বলছি, আমাদের এই ইউনিটটার যে সিনগুলো করেছে সেগুলো মারাত্মক ডাইনামিক, ইমোশনাল, সেন্সিটিভ সিন। কিন্তু যখন ক্যামেরাটা যদি কেউ এরমভাবে ঘুরিয়ে নেয়, অধিকাংশ যিশু ভীষণভাবে মজা করে, আইডিয়া একটু গম্ভীর থাকার চেষ্টা করে, পারে না। সৌরভের মতন এবং আমি তো ওদের মধ্যেই বসে থাকি। তো এই পুরো জিনিসটা না একটা মজার মধ্যে দিয়ে হয়েছে। হ্যাঁ, আমি এমনিতেই মজা পাই, কিন্তু যিশু টিশু থাকলে তো ওরা আড্ডা মারছে, আর আমি খুব একটা ভ্যানিটি ভ্যানে থাকা একটারও নই, আমি সবসময় বাইরে থাকি। সো থরলি এনজয় করেছি। কিন্তু দুটো নর্থ পোল সাউথ পোল, এখানে দিকে মজা হচ্ছে, কিন্তু সিনটা গিয়ে হচ্ছে একদম সেন্সিটিভ, একটা ভীষণ, একটা খুব ভয়ানক সিন। একদম যে বিষয়টা জিজ্ঞাসা করবো, যে চারিপাশে অনেকেই বলে যে বাংলা ছবি চলছে না, তবে তুমি কিন্তু প্রমাণ করে দিয়েছো। কারণ আমরা দেখেছি বছরের শুরুতে বিজয়নগরের হিরে রমরমিয়ে মানুষ দর্শক হলে দেখেছে। কি বলবে যে কন্টেন্টটাই ইম্পর্টেন্ট কোথাও, তোমার কি মনে হয়? না, বাংলা ছবি চলছে, সত্যি খুব ভালো চলছে। আমি সত্যি বলছি, বাংলা ছবি আমরা বলি চলছে না, এই কথাগুলো আমি তোমাদেরও অনুরোধ করব একটু কথাগুলো পাল্টা। কারণ আমার কাছে, আমি ল্যাপটপ খুলে দেখাতে পারি সারা ভারতবর্ষের পার্সেন্টেজ ওয়াইজ বাংলা ছবি বলি বা ইভেন পাঞ্জাবি বলি বা আমি গুজরাটি বলি, পার্সেন্টেজ চলছে না মানে কি, তুমি কত টাকা লাগাচ্ছ তার অ্যাগেনস্টে কত টাকা রিটার্ন হচ্ছে, আমরা খুব ভালো জায়গায় আছি। সিনেমা ইটসেলফ যে সব জায়গায় আমরা শুধু কথা বলছি যেগুলো ভালোর কথা, কিন্তু আমি বলছি এই বছর বলে না, গত বছরও আমি দেখেছি ছবি কিন্তু লোকে দেখতে ঢুকছে। এক্ষুনি আমার কাছে যারা কথা বলে গেলাম, আমাদের এটা খুব ভালো সাইন।
দেখো আমাদের কাকাবু যেরকম চলেছে, তারপরেই সোনাদা চলেছে, তারপরে শিবুর ছবিটা লোকে আবার দেখতে গেছে, এবার আমি আরেকটা ছবি রিলিজ করেছে ফেরা দেখছে, সিনেমা মুখো হয়েছেন। আমাদের ছবি ভালো দিতে হবে, কন্টেন্টটা খুব ইম্পর্ট্যান্ট, কন্টেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং শেষ করব বাংলার হয়ে পদ্মশ্রী নিয়ে আসা, এইটা আগেও জিজ্ঞাসা করেছি, আবারও জিজ্ঞাসা করবো কতটা গর্বের, কতটা সেই অনুভূতিটা মানে এখনও কীরকম ফিল করবে এবং পরিবার কি বলে? দেখো আমার কাছে অনুভূতিটা একটাই, আমি যেটা এখনও বলছি, পদ্মশ্রীটা আমার একার নয়। এই যেখানে যারা এখানে বসে আছি তারা না থাকলে আমি এইটা আসার কোনো জায়গাই ছিল না। এবং আমার দর্শকদের, তোমরা সবাই, আমি সত্যি খুশি যে আমি তো 99.9% বাংলা ছবি করেছি। আমি সবথেকে খুশি যে আমি বাংলা সিনেমা করে এটা করেছি। এটা আমার যে কত ভালো লাগার জায়গা, কারণ আমি মুখে বোঝাতে পারবো না। এই স্টুডিওগুলোতে শুধুমাত্র আমরা ইউনিটের লোক থাকতাম, একটা এই কোণের জায়গাটা ছিল ক্যান্টিন, আর কিছু ওই ইউনিটের লোক, আর ওই মানে চা খাবো বললেও আমাদের গিয়ে চা খেতে হতো, এত কম লোক ছিল এই স্টুডিওতে। সেখানে একটা সময় ছিল যখন ওই স্টুডিওতে গাড়িতে নিয়ে ঢুকছি, দাদা গাড়িটা না ভেতরে রাখার জায়গা নেই, আমি গাড়ি থেকে নেমে হেঁটেছিলাম। মানে এইটাই ছিল আমাদের প্যাশন, রম করে লোকজন ঢুকে কাজ করবে। অভিমান তোমার কাছে কি, যদি জিজ্ঞাসা করি এক শব্দে, বা যদি একটু ডিফাইন করতে অভিমান পারি? আমার কাছে বন্ধুত্ব, মানে ভালো লাগা, ভালোবাসা, বন্ধুত্ব, এই সব মিলিয়ে অভিমান। একদম, দর্শককে আরও একবার জানিয়ে দাও কবে আসছে বড় আমরা পর্দায়? 19শে জুন আসছে আমাদের ছবি অভিমান, এবং আপনার দৃঢ় বিশ্বাস আমি আমার বাংলার দর্শকদের অনেকটাই চিনি। তাদের এই ছবিটা হলে এসে দেখতে খুবই ভালো লাগবে, কারণ এটা একটা অসম্ভব ভালো সম্পর্কের গল্প, এবং সম্পর্কের গল্প দেখতে, ছবি দেখতে বাঙালিরা পছন্দ করে। তার সঙ্গে একটা মিউজিক্যাল ট্রিট আছে। আপনারা প্লিজ 19 তারিখ আর 20 তারিখ আর 21 তারিখ অভিমান দেখতে চলে আসুন, খুব ভালো লাগবে। আমি দায়িত্ব নিই সপরিবারে, জামাই ষষ্ঠীটা তো অভিমানের সাথে। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।